তুমি নাকি ডিভোর্সি, এর আগে নাকি অন্য ছেলের সাথে 1 বছর সংসার করেছো। বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি এসে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলেন। উদ্ধৃত গলায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি ডিভোর্সি, এর আগে নাকি অন্য ছেলের সাথে 1 বছর সংসার করেছো। শুনে আমি অবাক হলাম। নেহাল কি আগে ভাগে তার মাকে কিছু বলেনি? কারো কাছে কিছু না জানিয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছে? আমার চুপ করে থাকতে দেখে আমার শাশুড়ি আমাকে ধমক দিয়ে বললেন, কথা কানে ঢোকে না মেয়ে, তুমি যে ডিভোর্সি সেটা আগে বলনি কেন? আমি ভয়ে থরথর করে কাঁপছি, কথা বলার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি। তবুও বিড়বিড় করে বললাম, মা, আপনার ছেলে তো সব জেনেই আমাকে বিয়ে করে এনেছে। কোন সাহসে তুমি আমাকে মা ডাকলা? তোমার মতো অসতী মাইয়ার মুখ থেকে মা ডাক শোনার ইচ্ছা আমার নেই। আমার ছেলে উচ্চশিক্ষিত, উচ্চ লেভেলের চাকরি করে, তোমার মতো ব্যবহৃত বউ এনে ঘরে রাখার জন্য না। তোমারে আমি ডিভোর্স দেওয়াবো, আগে নেহাল ঘরে ফিরুক। আমি কাঁদছি, হাউমাউ করে কাঁদছি। বাবা কতবার নেহালকে বলেছে, নেহাল বাবা, তোমার তো অভিভাবক এলো না, তুমি একা একাই সিদ্ধান্ত নিয়েছো, এতে আমার মেয়ের বিপদ হবে না তো? দেখো বাবা, আগের বিয়ে সম্পর্কে তুমি সবই জানো। ছেলে ছিল মাতাল, পরনারীতে আসক্ত, আমার মেয়ের উপর অত্যাচার করতো খুব, এজন্যই তার ডিভোর্স নেওয়া। তোমার মতো ছেলের জন্য আরো ভালো সম্বন্ধ আসবে। তুমি বড় অফিসার, তুমি বরং আরেকটু ভাবো। নেহাল তখন বলেছিল, আঙ্কেল, আমি ভেবেছি, আমি জানি আপনার মেয়ে কতটা লক্ষ্মী, আর আমি এটাও জানি আপনি ওকে নিয়ে কতটা বিপদে পড়েছেন। ডিভোর্সি বলে সবাই এড়িয়ে যাচ্ছে, কেউ কেউ মোটা অঙ্কের যৌতুকও দাবি করছে। আবার সেসব ছেলেদের আগের সংসারও আছে, কোনো না কোনো কারণে সেসব সংসার ভেঙেছে, সেই সংসারে আবার ছেলে মেয়েও আছে। আমার একটু ত্যাগের জন্য যদি আপনার মেয়ের জীবনটা সুন্দর হয়, তবে বিধাতাও আমাকে পুরস্কৃত করবেন। বাবা তবুও তাকে বললেন, তোমার মা, তিনি এটা মানবেন না। নেহাল হাসতে হাসতে বলল, 100 বার মানবেন। তবে এই তার মায়ের মেনে নেওয়া। সত্য হলো নেহাল তার মাকে আগে ভাগে এই ব্যাপারে কিছুই বলেনি। আমার শাশুড়ি আমায় এভাবে কাঁদতে দেখে রাগ দেখিয়ে আবার বললেন, এমনে কাঁদতেছো কেন? বাপের মরার খবর আসছে নাকি? ঢঙে আর বাঁচি না। এগুলো বলে শাশুড়ি চলে গেলেন। আমি এখন একা একাই বিছানার উপর জড়সড় হয়ে বসে কাঁদছি। নেহাল রাত করে ফিরল। সে ফিরে এসে আমায় দেখে চমকে উঠল। আমি এখনো কাঁদছি। নেহাল আমায় কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কাঁদছো কেন? আমি কান্না ভেজা গলায় বললাম, আপনাকে কে বলেছিল আমার মতো অসতী ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে? কেন বিয়ে করলেন, কেন? নেহাল ধীরে সুস্থে হেঁটে খাটের একপাশে বসে বলল, আমার লক্ষ্মী বউকে কে কি বলেছে শুনি? আমি অভিমানী গলায় বললাম, মা বলেছে আমায় নাকি ঘরে রাখবেন না, ডিভোর্স দেওয়াবেন। আপনি মার কাছে আগে থেকে এসব বলেননি কেন? নেহাল অদ্ভুত করে হাসল, হেসে বলল, সত্যি কি মা এসব বলেছে? আমি আবার কেঁদে বললাম, আমি কি তবে মিথ্যা কথা বলছি আপনার কাছে? আপনি কেন এত দরদ দেখাতে গেলেন? আমার বিয়ে না হলে না হতো, সারা জীবন ঘরে থাকতাম। আপনি আমায় বিয়ে করে কেন আপনার সম্মান হারালেন? আপনার এত বড় চাকরি, উচ্চশিক্ষিত, আপনার সাথে কি আমাকে মানায়? নেহাল এবার হেসে বলল, এখানেই সমস্যা। আমাদের ধ্যান ধারণা উল্টো থাকে সবসময়। আমরা যারা উচ্চশিক্ষা গ্রহণ করেছি তাদের হওয়া উচিত কুসংস্কার শূন্য, কিন্তু আমরা হয়ে যাই কুসংস্কার পূর্ণ। দেখো, বিয়ের ক্ষেত্রে আমাদের নবীজি কি করলেন? প্রথম বিয়ে করলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ছিলেন বিধবা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া নবীজির স্ত্রী বিধবা কিংবা অসহায় ছিল। নানান সমস্যায় তারা জর্জরিত ছিল। আমাদের নবীজি তাদের বিয়ে করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তাছাড়া তুমি যদি আমাদের বাঙালিদের দিকে তাকাও, তাহলে দেখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার ছেলের জন্য বিধবা বিবাহ করেছিলেন। অথচ তখন হিন্দু সমাজে বিধবা বিবাহ ছিল পাপের সমতুল্য। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন এটা পাপ নয়, এটা পুণ্য। এবং ডিভোর্সি কিংবা অসহায় মহিলাকে বিয়ে করে কেউ ছোট হয় না, বরং সম্মানিত হয়। আমি বুঝতে পারলাম সবকিছু, আমি নিজেও সব কথা জানি, কিন্তু এসব নীতি নৈতিকতা, ধর্মের কথা আমার শাশুড়িকে বুঝবেন? আমি নেহালকে বললাম, মা যে রাজি না, তিনি যে আমাকে তার পুত্রবধূ হিসাবে গ্রহণ করবেন না। নেহাল মুচকি হেসে বলল, মা, এদিকে এসো তো একটু। নেহালের ডাকের সাথে সাথেই তিনি এসে উপস্থিত। আমি অবাক হলাম, তিনি কি তাহলে এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিলেন? মা এসে আমার পাশে বসলেন। তারপর নেহালকে উদ্দেশ্য করে বললেন, বিচার দিয়েছে তোর বউ? নেহাল মৃদু হেসে বলল, শাশুড়ি মুচকি হেসে বললেন, বিয়ের প্রথম দিনই বিচার? আমি কিন্তু এসব মোটেও সহ্য করব না। আমার এবার রাগ লাগছে। নেহাল বারবার আমায় এভাবে লজ্জায় কেন ফেলছে? বিয়ে করে না অপমানিত করছে?
আমার আবার কান্না এসে যাচ্ছে। আমার শাশুড়ি বুঝতে পারলেন আমি আবার কাঁদতে যাচ্ছি, তাই তিনি ঝট করে আমার একটা হাত ধরে ফেললেন। তারপর সেই হাত তার কোলের কাছে টেনে এনে বললেন, বোকা মেয়ে, কেঁদো না, আমি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম আমার বৌমা কি করে। আসলে মা, একটু আগে আমি তোমার সাথে যে আচরণটা করলাম, এটাই আমাদের সমাজ। আমাদের সমাজ এমনটাই ভাবে সবসময়, কিন্তু আমি এই সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তোমাকে আমার ঘরের বউ করে এনেছি। আসল কথা কি হলো মা, নেহাল তো তোমার বাবার অফিসের বড় কর্তা। সে নাকি তোমার বাবার কলিগদের কাছ থেকে জানতে পেরেছিল তোমার বিষয়ে। তারপর সে সবসময় আমায় এসে বলতো তোমার কথা, তোমার বিয়ে হচ্ছে না, যৌতুক চাই মোটা অঙ্কের। আমি সব শুনে সিদ্ধান্ত নিলাম আমার ছেলের জন্য তোমায় বউ করে আনবো এবং সমাজের চোখে আঙুল দেখিয়ে দিব সমাজে অবিবাহিত ছেলেরাই শুধুমাত্র অবিবাহিত মেয়েদের জন্য না। আমি অ্যাবর্শন করাতে চাই। এই সন্তান এখন নেয়া কোনোভাবেই সম্ভব না। ম্যাডাম, আপনি প্লিজ কিছু একটা করুন। আমাদের সোফিয়া এখনও অনেক ছোট। এখন আমরা আরেকটা সন্তান নিলে তার দেখভাল করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। ডাক্তার, আপনি তো একটু বুঝতে পারছেন নাকি? তাদের স্বামী স্ত্রীর জোড়াজড়িতে বাধ্য হয়ে এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম প্রায় 4 মাসের অন্তঃসত্ত্বা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, 4 মাসে একবারও বুঝতে পারেননি? রুমা পরিষ্কার মিথ্যে কথা বলে গেল, না ম্যাম, বুঝতে পারিনি। দেখুন, আমি কোনো কিছুই করতে পারবো না। আল্লাহ দিয়েছেন, গ্রহণ করুন। রুমার স্বামী সাথে সাথেই বলল, না ম্যাম, আপনি অ্যাবর্শন করে দিন প্লিজ। আমার আপাতত সন্তান নেওয়ার কোনো প্ল্যান নেই। আপনি না করলেও সৃষ্টিকর্তার প্ল্যানিং, তিনি আপনাকে সন্তান দিবেন। কিন্তু এই 4 মাসের বেবিকে নষ্ট করা আর একটা মানুষকে গলা টিপে হত্যা করা সমান অপরাধ। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন না? রুমা আবারও বলল, আমার কোনো ইচ্ছে নেই। তাছাড়া আমি একসাথে 2টো সন্তানকে সামলাতে পারবো না। আপনার প্রথম সন্তানের জন্মের আগে প্রতি সপ্তাহে তো আমার কাছে আসতেন, সারাক্ষণ পাগল করে ফেলতেন একটা বাচ্চার জন্য। কি না করেছেন একটা বেবি নেয়ার জন্য। আল্লাহ যখন দিচ্ছিলেন না তখন তো পাগল হয়ে যাচ্ছিলেন, আর এখন দিয়েছেন দেখে ভালো লাগছে না। কথাটা তাদের তেমন একটা এফেক্ট করলো না। তারা নিজের সিদ্ধান্তে অনড়। আমি না পেরে বললাম, ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন, 2 দিন পর আসবেন। তারা কিছু না বলে চলে গেল। ভাবলাম আর আসবে না, কিন্তু অবাক হলাম আমি। তারা 2 দিন পর আবার এসে তাদের আগের সিদ্ধান্তই জানালো। আমি পরিষ্কার বলে দিলাম, এই কাজ আমি একটাও করিনি, আপনারা অন্য কোথাও যেতে পারেন। ম্যাম, প্লিজ বুঝতে চেষ্টা করেন। আমি রুমাকে জিজ্ঞেস করলাম, তুমি শিওর যে সন্তান তুমি রাখবে না? রুমা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, আমি রাখব না। তোমার সন্তানকে তুমি মেরে ফেলতে চাচ্ছ? রুমা এবার চুপ করে রইল। আমি তাকে বুঝিয়ে বললাম, মেরে যখন ফেলতে চাইছো তাহলে সোফিয়াকে মেরে ফেলো, এটাই ভালো হবে। তাকে তো তুমি ছুঁয়ে দেখেছ, আদর করেছ, তার মুখে মা ডাক শুনেছ। সোফিয়ার আর দরকার নেই, বরং এখন ভিতরে যে আছে তাকে রাখো, ততদিন তুমি একটু স্বস্তির নিঃশ্বাস নেবে। এবার রেগে গিয়ে বলল, কি যাতা বলছেন, এটা হয় নাকি? সোফিয়াকে আগে আমি পেটে ধরেছি, বুকে পিঠে করে বড় করেছি। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। আপনার সন্তান নেই দেখে এমন উল্টাপাল্টা সাজেশন দিয়েছেন। আপনার সন্তান থাকলে কি আপনি এমন সাজেশন দিতে পারতেন? আমার সন্তান নেই, আমি এটা আল্লাহর উপর অসন্তুষ্ট নই। রুমাকে জিজ্ঞেস করলাম, এখন যাকে তুমি নষ্ট করতে চাইছো সে কি তোমার পেটে নেই? এই সন্তান কি তোমাকে মা ডাকবে না? তোমাকে কি আল্লাহ সামর্থ্য দেয়নি 2টো সন্তানকে মানুষ করার? সে পৃথিবীতে আসেনি বলে তাকে সরিয়ে দিচ্ছ। সোফিয়ার জন্য যে অনুভূতি অনাগত সন্তানের জন্য তা নয় কেন? আল্লাহ আমাকে দেননি তাই হয়তো বুঝি না আমি, কিন্তু তুমি তো বুঝো, তারপরও কেন? রুমা চুপ করে রইল। রুমার স্বামী বিষয়টা বুঝতে পেরে বলল, বুঝেছি, ধন্যবাদ আপনাকে। এটা অন্যায় এবং পাপ দুটোই। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। রুমা তার ভুল বুঝতে পারল, কটু কথার জন্য সরি বলে ক্ষমা চাইল। আমি হেসে বললাম, আরে এইসব কিছু না। তারপর রুমাকে বললাম,
তোমার এই বেবির জন্য আমি কোনো ফি নিব না। রুমা হাসতে হাসতে তার স্বামীর সাথে বেরিয়ে গেল। আল্লাহ আপনার ভালো করুক, অনেক বড় পাপ থেকে বাঁচালেন আমাকে। মাসুম তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, রিকশার জন্য অপেক্ষা। হঠাৎ একটা রিকশা পেল। রিকশা ডাক দিয়ে জিজ্ঞেস করলো, মামা যাবেন? রিকশাওয়ালা বলল, মামা কোথায় যাবেন? মাসুম বলল, ধানমন্ডি যাব মামা। রিকশাওয়ালা বলল, চলেন মামা। মাসুম বলল, ভাড়া কত? রিকশাওয়ালা বলল, আপনি খুশি হয়ে যা দিবেন মামা। রিকশায় উঠে চলতে থাকলো রিকশা। রিকশা খুব ধীরে ধীরে চলছিল। রিকশাওয়ালাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। ক্লান্ত শরীরে খুব কষ্ট করে চালাচ্ছিল রিকশা। মাসুম বলল, মামা জলদি চলেন, সামনে আমার বান্ধবী আছে, ওকে নিয়ে তারপর একটা ইফতার পার্টিতে জয়েন করব। এভাবে গেলে তো রাত হয়ে যাবে। রিকশাওয়ালা বলল, আচ্ছা মামা। কিছুক্ষণ পর রিকশাওয়ালা বলল, মামা রোজা আছেন? মাসুম বিরক্ত হয়ে বলল, হ্যাঁ। রিকশাওয়ালা বলল, মামা জিনিসপত্রের যে দাম, আমাগো মতো গরিব মানুষ তো না খাইয়া মইরা যাইব। বাজারে তেলের যা দাম, 100 টাকা তেল কিনতে গেলে বুকের ভিতর ধক কইরা উঠে। মামা আমাগো মতো গরিব মানুষের চিন্তা করার লাইগা কি কেউ নাই? মাসুম বলল, মামা এইসব পেঁচাল বাদ দিয়ে জোরে রিকশা চালান। রিকশাওয়ালা এই কথা শুনে একটু দমে গেল। তার উজ্জ্বল চোখে মুখের আলো আর এখন নেই। সে অনেক চেষ্টা করছে রিকশা জোরে চালানোর। এমন সময় মাসুম রিকশা থামাতে বলল। তার বান্ধবী এসেছে। তার বান্ধবী রিকশায় উঠল, তারপর আবার রিকশা চলতে শুরু করলো। রিকশাওয়ালার ঘাম ছুটে যাচ্ছে, কিন্তু সে রিকশা কোনোভাবেই জোরে চালাতে পারছে না। এবার মাসুম রেগে গেল। সে বলল, মামা কথা বলার বেলায় খুব পারো, রিকশা চালাতে পারো না? রিকশা নিয়ে বের হইছো কেন রাস্তায়? রিকশাওয়ালা মামার চোখে পানি এসে গেল। তা দেখে মাসুম বলল, কিছু বলার আগে শুধু পারো কাঁদতে। রিকশা থামাও, যাব না তোমার রিকশায়। রিকশা থামালে তারা দুজন নেমে গেল। রিকশাওয়ালা বলল, মামা ভোর রাতে 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখছি, বাসায় কোনো দানা পানিও নাই, স্ত্রী ছেলে মেয়ে সব না খাওয়া, শরীরে শক্তি পাবো কই থেকে মামা? মাসুম আর তার বান্ধবী জেরিন কথাগুলো শুনে খুব কষ্ট পেল। মাসুম বলল, মামা আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। রিকশাওয়ালা মামা বলল, না মামা কি যে বলেন। মাসুম বলল, মামা আপনি বসেন, আজকে আমি রিকশা চালাবো। তারপর রিকশাওয়ালা মামাকে আর জেরিনকে রিকশায় বসিয়ে মাসুম রিকশা চালিয়ে গেল গন্তব্যে। সেখানে নেমে সে আর জেরিন রিকশাওয়ালা মামাকে বেশ কিছু ইফতার কিনে দিল, আর তাদের কাছে থাকা 3000 টাকা দিল মামাকে। আসলে আমরা সবাই যদি এভাবে দরিদ্রদের কথা ভাবি, তাহলে হয়তো দরিদ্রতা হারিয়ে যাবে এই দুনিয়া থেকে। এই ব্যাগ যার তার এই গেল। এই মুকিন্দির বাচ্চা, বাংলা কথা বুঝছ না? ব্যাগ দে। আপনি আমার মারলেন। আবার মুখে মুখে কথা কস। আরে কি করছেন আপনি এসব? আপনি ওনাকে মারছেন কেন? আপনি কে? আপনার কোনো কাজ আছে কি নাই? যান ফোটেন। চাচা কি হয়েছে বলেন তো? আপামনি, আপনি আমার আজকে রিক্সার প্রথম প্যাসেঞ্জার দেখি। হ্যাঁ যাক, প্রথম ট্রিপের ভাড়া পাইলাম। বেলাও অনেক হয়েছে, অনেক গাম। চাচা ধন্যবাদ, দেন ব্যাগটা দেন, আমার ছোট বোন রেখে গেছে। আপনি কেটা? আপনি তো আমি চিনি না। চাচা আমার ছোট বোন ভুলে আপনার রিক্সা রেখে গেছে, দেন ব্যাগটা দেন। না না, আপনার ছোট বই না এলে এই ব্যাগ আমি আপনার কিনব। এই ব্যাগ যার তার এই গেল। এই মুকিন্দির বাচ্চা, বাংলা কথা বুঝছ না? ব্যাগ দে। আপনি আমার মারলেন।
আবার মুখে মুখে কথা কস। আরে কি করছেন আপনি এসব? আপনি ওনাকে মারছেন কেন? আপনি কে? আপনার কোনো কাজ আছে কেন? যান ফোটেন। চাচা কি হয়েছে বলেন তো? আপামনি কেনা জানি আমার এই ব্যাগটা রিক্সায় রেখে গেছে, আমি বুঝতে পারতেছি না কার ব্যাগ। উনি এই ব্যাগ চাইতেছে, উনি তো আমার রিক্সায় আসে নাই। আমি বলছি এই ব্যাগটা আপনার না, আপনার দিমুকে এর লেগে আমার মারছে। এই ব্যাগটা যে আপনার তার কোনো প্রমাণ আছে? আমি তোকে প্রমাণ দিব? কে তুই? হু আর ইউ? ভালো এবার এখান থেকে যা, নাহলে এখন থাপড়া একবার দাঁত ফালাই দিব। কি তুই আমাকে থাপ্পড় মারবি? বিয়াদব! এক্সকিউজ মি, এখানে কি হচ্ছে সব? আপনি কি? আপনি এখানে কি চান? আমি কে সেটা আপনার জানতে হবে না, আপনি চুপ করুন। আমি এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিলাম। আচ্ছা যাই হোক, আপনি বলতেছেন এই ব্যাগটা আপনার, তাই তো? হ্যাঁ স্যার, উনি এই ব্যাগ নেওয়ার লেগে পাগল হয়ে গেছে গা, আমার বুঝে মারছে, গালে চাপড় মারছে। না ভাইয়া, আসলে এই ব্যাগটা আমার। আমি একটু আগেই ওনার রিকশায় এসেছি, তো তাড়াহুড়ার মাঝে আর কি ভুলে ব্যাগটা রেখে চলে গেছিলাম। উপর থেকে যখন নিচে আসি তখন দেখি উনি এই ব্যাগটা নেওয়ার জন্য ওনাকে মারধর করতেছে। আপু, এই ব্যাগটা যে আপনার তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, এই ব্যাগে আমার ফোন এবং টাকা আছে। ও, তাহলে তো আপনার নাম্বারে কল করলেই বোঝা যাবে এই ব্যাগটা কার। আপনার নাম্বারটা একটু বলুন। 017। এই যে আচ্ছা, তাহলে এই ব্যাগ সত্যি সত্যি আপামনি? না না আপামনি। যাক, তাহলে তো প্রমাণ হয়েই গেল এই ব্যাগটা আপনার। ধন্যবাদ ভাইয়া। আর আপনি যে কাজটা করলেন এটা নিজেকে ছোট করা ছাড়া আর কিছুই না। সামান্য কিছু টাকার জন্য বাবার বয়সে বৃদ্ধ লোকটাকে এভাবে মারলেন। ছি, আপনি মানুষ? আশা করি নেক্সট টাইম আপনি এই ধরনের কোনো কাজ করবেন না। এখন পুলিশ ডাকার আগেই এখান থেকে চলে যান। যান। স্যার, আপনি না এলে না এই লোকটা আমার থেকে জোর করে ব্যাগটা লয়ে যেত। ঢাকা শহরের কিছু মানুষ অনেক বাপ্পা। এই লোকটা আমার এই ব্যাগটা নেওয়ার লাগিয়া অনেক চেষ্টা করছিল, কিন্তু আমি ব্যাগটা দেই নাই। না দেওয়াতে ওই লোকটা আমার গালের মধ্যে চর বসাই দিছে। আপনার রিক্সাওয়ালা দেখা আমার মানুষ মনে করে না, বুঝছেন? কাকা, নেক্সট টাইম থেকে এই ধরনের দুষ্ট লোক থেকে অনেক দূরে থাকবেন। আর আপনি ভালো থাকবেন। আচ্ছা, আসি আপামনি, আসি স্যার। আরে ফারিয়া, তুমি? ফারিয়া? উনি কে? আসলে ও আরে ভাইয়া, আসলে ফারিয়া আমার কলেজের বন্ধু, আমরা একসাথে পড়েছি। ও আচ্ছা, আমি শাহিন। আমি সাগর। তা ফারিয়া, তুমি বিয়ে করে নিলে, আমাকে তো কিছু বললে না। আরে না না ভাইয়া, আমি ওর হাজবেন্ড না, তাহলে? আমি ওর বয়ফ্রেন্ড। ও আচ্ছা, দুজনকে বেশ সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ। তা ফারিয়া, তোমরা বিয়ে করছো কবে? মানে আসলে ভাইয়া বিয়ের ব্যাপারে তেমন কিছু ভাবা হয়নি এখনো। ও আচ্ছা, তা তোমরা রয়েছো কতদিন একসাথে? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। ও আচ্ছা, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কি ব্যাপার ফারিয়া, তুমি তো আমার সঙ্গে কোনো কথাই বলছো না। মনে তো হচ্ছে যে তুমি আমার বন্ধু না, শাহিনী আমার বন্ধু। দেখো কত সুন্দর করে আমার সঙ্গে কথা বলছে। না, মানে তোমরা দুজন কথা বলছিলে তো, তাই আর কিছু বলিনি। আরে আমার জন্য যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে বলো। তোমরা যদি একা একা কথা বলতে চাও তাহলে আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। না না, সমস্যা হবে কেন? কোনো সমস্যা হচ্ছে না। আরে না ভাইয়া, বলেন না আপনার দিনকাল কেমন চলছে? এই তো ভাইয়া যাচ্ছে। আসলে আমি তো ম্যারিড। কেন, ফারিয়া আপনাকে কিছু বলেনি? ও তো এসেছিল আমার বিয়েতে 2 বছর আগে। ও আচ্ছা, তাহলে আপনার ম্যারিড লাইফ নিয়ে কিছু বলুন। তোমাদের কাছে আর কি লুকোবো? আসলে আমার মনে হয়
আমার সংসারটা আর করা হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স? কেন? কারণ ও অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আছে, আর সেই ছেলের সাথেই ও বেশ সুখে আছে। এটা তো উনি ঠিক করেনি। কেন ঠিক কেন নয়? যে যাকে পছন্দ করবে সে তো তার সাথেই থাকবে, তাই না? আর তোমার বিয়ের পরে যদি তোমার ওয়াইফ তোমার সঙ্গে এমন করে, তুমি কি মেনে নিতে পারবে? আসলে ভাইয়া আমার সাথে তো এমন কিছু ঘটেনি, তাই এই ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু ভাইয়া আপনার মনটা অনেক বড়। সেটাই, কিন্তু এখন মনে হচ্ছে সেই মনে আর আমার ওয়াইফকে জায়গা দিতে পারবো না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বাদ দেন, আপনার ওয়াইফ জীবনে অনেক পস্তাবে। সেটা তো সময় বলে দেবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি আজকে আসছি। আচ্ছা, দেখা হবে আবার। শাহিন, তুমি একটু দাঁড়াও, আমি সাগরকে একটু সামনে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা ভাই। সাগর, আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আজকে ওকে ছেড়ে দেবো। প্লিজ আমাকে মাফ করে দাও। ফারিয়া, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ অলরেডি আমি তোমাকে ছেড়ে দিয়েছি। প্লিজ সাগর, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সাগর। ইটস ওভার ফারিয়া।